একটা গরিব ছেলের আইপিএস পরীক্ষা দেওয়ার স্বপ্ন যখন ট্রেনের ভিড়ে টিকিট হারিয়ে যাওয়ায় ভেঙে পড়ার উপক্রম, তখন একটা রেলওয়ে টিকিট চেকার মেয়ের একটা সাহসী মানবিক সিদ্ধান্ত সেই স্বপ্নকে না শুধু বাঁচিয়ে দিল, বরং একটা অসাধারণ প্রেমের গল্পের সূচনা করল। এমন একটা ঘটনা যা দেখে হৃদয় না কেঁপে উঠলে মানুষত্বের প্রশ্ন ওঠে। বন্ধুরা, এটা কোনো সিনেমার স্ক্রিপ্ট নয়, বরং উত্তরপ্রদেশের একটা ছোট্ট জেলার সত্যিকারের কাহিনী, যা প্রমাণ করে যে নিয়মের চেয়ে মানবতা কখনো কখনো বড় হয়ে উঠতে পারে। যেখানে একটা ছোট্ট গ্রাম রামপুরের সকাল সব সময়ের মতোই সাধারণ ছিল, কিন্তু আজ সেই গ্রামের বাসিন্দা রাহুল সিংয়ের বাড়িতে একটা অদ্ভুত নীরবতা ছিল। ছোট্ট ঘরে তার মা সরস্বতী দেবী চুলোয় রুটি সেঁকছিলেন, কিন্তু তার চোখ বারবার দরজার দিকে চলে যাচ্ছিল। দরজার কাছে বসে রাহুল তার পুরনো ব্যাগ ঠিক করছিল। সেই ব্যাগেই তার পুরো দুনিয়া ছিল, কয়েকটা বই, অ্যাডমিট কার্ড, একজোড়া কাপড় আর মায়ের দেওয়া ছোট্ট ভগবানের ছবি। চারপাইয়ে শুয়ে তার বাবা রামলাল কাশি দমন করার চেষ্টা করছিলেন। অসুখ তার শরীরকে দুর্বল করে দিয়েছিল, কিন্তু চোখে আশা এখনও জীবিত ছিল। বাবু, ভয় লাগছে না তো? তিনি আস্তে আস্তে জিজ্ঞেস করলেন। রাহুল হাসার চেষ্টা করল। ভয় লাগছে না বাবুজি, শুধু দেরি না হয়ে যায়। এটা মিথ্যে ছিল। তাকে ভয়ও লাগছিল আর অস্থিরতাও হচ্ছিল। এটা শুধু পরীক্ষা ছিল না, এটা তার পুরো পরিবারের ভাগ্যের সিদ্ধান্ত ছিল। সরস্বতী দেবী থালায় দুটো শুকনো রুটি আর একটু নুন রেখে দিলেন। ঘরে সবজিও ছিল না। রাস্তায় খেয়ে নিও বাবা, তিনি বললেন। দিল্লিতে সবকিছু দামি হয়। রাহুল থালা হাতে নিল, কিন্তু গিলতে পারছিল না। সে জানত মা নিজে কিছুই খাননি। কিছুক্ষণ পর সরস্বতী দেবী ভিতরে গেলেন আর শাড়ির আঁচলের গিঁট খুলে টাকা বের করলেন। পুরনো মোড়া তোড়া নোট। এই নে, তার হাতে দিতে দিতে বললেন। এটুকুই জোগাড় করতে পেরেছি। রাহুল বুঝে গেল মা আবার কিছু বেচেছেন। মা, এটা কোথা থেকে? বেশি প্রশ্ন করিস না, তিনি মাঝপথেই থামিয়ে দিলেন। শুধু অফিসার হয়ে ফিরিস। তার চোখ ভরে এলো, কিন্তু তিনি মাথা নিচু করে নিলেন। কাদা তাকে দুর্বল করে দেয়, আর আজ তাকে দুর্বল হওয়া যাবে না। ঘর থেকে বেরোবার সময় সে দরজার চৌখাট ছুল। মা তার কপালে হাত রাখলেন আর বাবা কাপা হাতে আশীর্বাদ দিলেন। গ্রামের পায়ে চলা পথে হাঁটতে হাঁটতে তার প্রত্যেক পা ভারী লাগছিল। পিছনে ফিরে দেখার সাহস হয়নি, কারণ যদি একবার মাকে কাঁদতে দেখে ফেলে তাহলে হয়তো সে যেতেই পারত না। বাস স্ট্যান্ডে পৌঁছতে পৌঁছতে সূর্য উঠে গিয়েছিল। সেখানে কয়েকজন তাকে দেখে হাসছিল। আরে, এও অফিসার হতে যাচ্ছে, গরিবের ছেলে কালেক্টর হবে, বাহারে স্বপ্ন। রাহুল কিচ্ছু বলল না। সে চুপচাপ বাসে উঠে বসল। সে শিখে নিয়েছিল, জবাব দেওয়ায় জীবন বদলায় না, সহ্য বড়ায় বদলায়। অনেক ঘণ্টা পর সে জেলা স্টেশনে পৌঁছাল। স্টেশনের ভিড়, শোরগোল আর ছুটোছুটি দেখে সে ঘাবড়ে গেল, কিন্তু নিজের ব্যাগকে শক্ত করে ধরে নিল। ট্রেন আসতে এখনও সময় ছিল। সে এক কোণে বসে বারবার নিজের অ্যাডমিট কার্ড দেখছিল, যেন ভয় হচ্ছে কোথাও এটাও হারিয়ে না যায়। ট্রেন এলো তখন ভিড় এমন ভেঙে পড়ল যেন সবাইকে আজই কোথাও পৌঁছতে হবে। কোনো রকমে ধাক্কা খেয়ে সে জেনারেল কামরায় উঠল। ভিতরে শ্বাস নেওয়ার জায়গাও ছিল না। লোকেরা সিটে, মেঝেতে, এমনকি দরজাতেও বসেছিল। রাহুল দরজার কাছে দাঁড়িয়ে গেল আর ব্যাগকে বুকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ পর সে ভাবল, টিকিটটা পকেট থেকে বের করে দেখেনি, যাতে পরে ঝামেলা না হয়। সে হাত পকেটে ঢোকাল। পকেট খালি। প্রথমে তার মনে হলো হয়তো অন্য পকেটে আছে। সে তাড়াতাড়ি সব পকেট হাতড়ে দেখল, কিছুই নেই। তার বুক ধরফর করতে লাগল। সে ব্যাগ খুলল, বইগুলো উল্টে দিল, কাপড় বাইরে বের করে দিল। টিকিট নেই, টাকাও নেই। তার হাত কাঁপতে লাগল, মাথা অবশ হয়ে গেল। তার মনে পড়ল স্টেশনে ভিড়ে কেউ তার সঙ্গে ধাক্কা মেরেছিল। না না, সে বিড়বিড় করল, এটা হতে পারে না। তার চোখের সামনে মায়ের মুখ ঘুরে গেল, সেই গিঁট খুলে টাকা দেওয়ার দৃশ্য। সব শেষ হয়ে গেল। কয়েক মুহূর্তের জন্য তার মনে হলো এখনই নেমে যাক, বাড়ি ফিরে যাক। কিন্তু পরের মুহূর্তেই বাবার কাশি আর মায়ের কথা তার কানে বেজে উঠল। তুই আমাদের শেষ আশা। সে আস্তে আস্তে দেয়াল ধরল। চোখে জল এসে গেল, কিন্তু সে কান্নার আওয়াজ বাইরে বেরোতে দিল না। যদি ধরা পড়ে যায় তাহলে? তার মন জিজ্ঞেস করল। আরেকটা আওয়াজ এলো, যদি না যাই তাহলে? সে জল মুছে সোজা হয়ে দাঁড়াল। যা হবে দেখা যাবে, পরীক্ষা দিতেই হবে। ট্রেন ততক্ষণে গতি তুলে ফেলেছিল।
গ্রাম, ক্ষেত, গাছ সব পিছনে পড়ে যাচ্ছিল, যেন তার পুরনো জীবন পিছনে পড়ে যাচ্ছে। সে জানত না সামনে কি হবে, শুধু এটুকু জানত যে এখন ফেরার রাস্তা নেই। ঠিক তখনই কামরার অন্য প্রান্ত থেকে কালো কোট পরা একটা কঠিন আওয়াজ ভেসে এলো। টিকিট চেকিং। রাহুলের গলা শুকিয়ে গেল, তার পা যেন মাটিতে গেঁথে গেল। পায়ের আওয়াজ তার দিকে এগিয়ে আসছিল, আর প্রথমবার তার সত্যিই মনে হলো হয়তো তার স্বপ্ন এখানেই শেষ হয়ে যাবে। খ্যার বন্ধুরা, কালো কোট পরা টিটি ধীরে ধীরে ভিড়কে চিরে এগিয়ে যাচ্ছিল। তার সঙ্গে একজন রেলওয়ে পুলিশও ছিল। কামরায় হঠাৎ হইচই পড়ে গেল। যারা বিনা টিকিটে ছিল তারা এদিক ওদিক টাকাতে লাগল। কেউ কেউ পকেট থেকে টিকিট বের করে আগেই হাতে ধরে রেখেছিল। রাহুলের গলা শুকিয়ে গেল। সে আরেকবার খালি পকেট হাতড়াল, যেন আশা থাকে চমৎকার হয়ে যাবে, কিন্তু পকেট এখনও খালি ছিল। টিটি এক এক যাত্রীর কাছে টিকিট দেখছিল। তার আওয়াজ কঠিন ছিল, চোখ তীক্ষ্ণ। কোনো বাহানা চলছিল না। টিকিট? এই নিন। ঠিক আছে, বসুন। ধীরে ধীরে সে রাহুলের একদম সামনে এসে থামল। টিকিট। রাহুলের ঠোঁট খুলল, কিন্তু আওয়াজ বেরোল না। টিকিট দেখান। এবার আওয়াজ আরও কঠোর ছিল। রাহুল কাঁপতে কাঁপতে বলল, ম্যাডাম আমার টিকিট। কি আপনার টিকিট? সে মাঝপথই থামিয়ে দিল। পুরো কামরার নজর এখন তার ওপর ছিল। রাহুল মাথা নিচু করে নিল। চুরি হয়ে গেছে স্টেশনে টাকাও। কয়েকজনের মুখে তৎক্ষণাৎ তিরস্কার ফুটে উঠল। আরে রোজকার ড্রামা এটা, সবাই এই বলে চুরি হয়ে গেছে, ধরো এমন লোকদের। টিটির চোখে সন্দেহ স্পষ্ট দেখা যাচ্ছিল। নাম? রাহুল সিং। কোথায় যাচ্ছ? দিল্লি, পরীক্ষা দিতে। কোন পরীক্ষা? আইপিএস। কামরায় হালকা হাসি বেজে উঠল। আইপিএস দেবে? আগে টিকিট তো কিনে নে ভাই। রাহুলের কান জ্বলে উঠল, কিন্তু সে মাথা তোলেনি। টিটি ঠান্ডা আওয়াজে বলল, বিনা টিকিটে যাত্রা করা অপরাধ। পরে স্টেশনে নামতে হবে, নয়তো জরিমানা দিতে হবে। আমার কাছে টাকা নেই ম্যাডাম, সে আসতে বলল। তো নামতে হবে। এটা শুনে রাহুলের পা থেকে যেন মাটি সরে গেল। ম্যাডাম প্লিজ, আমাকে দিল্লি পৌঁছাতে হবে, খুব জরুরি। তার আওয়াজ ভেঙে যাচ্ছিল। সব কিছু জরুরি হয়, সে ভাব ছাড়া বলল। ম্যাডাম আমি মিথ্যে বলছি না, আমার পরীক্ষা আছে, আজ না পৌঁছলে 1 বছর নষ্ট হয়ে যাবে। টিটি চুপ রইল। তাকে হয়তো এমন বাহানা শোনার অভ্যেস ছিল। অ্যাডমিট কার্ড আছে? সে জিজ্ঞেস করল। রাহুল তৎক্ষণাৎ ব্যাগ থেকে ফাইল বের করে দিল। সে কার্ডটা মন দিয়ে দেখল। ছবি একই ছিল, নাম একই ছিল, সেন্টার দিল্লির ছিল। তার ভ্রু হালকা কুঁচকে গেল। তৈরি কোথায় করেছ? গ্রামে। নিজে থেকে? কোচিং নেই? না। কয়েক মুহূর্তের জন্য সে তাকে দেখতে থাকল। ফাটা জুতো, ঘষা শার্ট, ক্লান্ত মুখ, কিন্তু চোখে অদ্ভুত জিদ ছিল। তবু সে কঠিন স্বরে বলল, নিয়ম সবার জন্য সমান হয়। রাহুল আসতে বলল, ম্যাডাম আপনি চাইলে আমাকে জেলে পাঠিয়ে দিন, শুধু দিল্লি পর্যন্ত যেতে দিন। এটা শুনে আশেপাশে বসা লোকেরা চুপ হয়ে গেল। টিটি প্রথমবার থমকে গেল। জেল? সে জিজ্ঞেস করল। হ্যাঁ, পরীক্ষা দিয়ে নিজে চলে আসব, যে শাস্তি হবে ভোগ করে নেব। তার আওয়াজে ভয় ছিল না, শুধু ভাঙা ছিল। টিটি নজর ফিরিয়ে নিল, যেন কিছু ভাবছে। রেলওয়ে পুলিশ বলল, ম্যাডাম পরে স্টেশনে নামিয়ে দিন, বেশি সময় নষ্ট করার কি দরকার? রাহুলের বুক জোরে ধরকর করতে লাগল। ট্রেনের গতি একটু কমতে শুরু করেছিল। হয়তো স্টেশন কাছে আসছে। তার মনে হলো যেন প্রত্যেক সেকেন্ড তার স্বপ্নকে কেটে দিচ্ছে। হঠাৎ সামনে বসা একজন তির্যক কথা বলল, অফিসার হবেন জনাব, টিকিটও নেই। আরেকজন বলল, দেশের কি হবে এমন লোকদের থেকে? রাহুলের চোখ ভরে এলো, কিন্তু সে মাথা আরও নিচু করে নিল। টিটি আবার তার দিকে তাকালো। এবার তার নজর খোলা ব্যাগে পড়ল। ভিতরে বই ভরা ছিল, মোটা মোটা বই, নোটস, পুরনো কপি। এক কোণে একটা পুরনো লিফাফাও দেখা যাচ্ছিল। ব্যাগ বন্ধ করো, সে আসতে বলল। রাহুল তাড়াতাড়ি বইগুলো গুছিয়ে নিল। ট্রেন এখন স্টেশনের একদম কাছে পৌঁছে গিয়েছিল। বাইরে প্ল্যাটফর্ম দেখা যাচ্ছিল। রেলওয়ে পুলিশ দরজার দিকে এগিয়ে গেল। চলো, তৈরি থাকো, সে রাহুলকে বলল। রাহুলের হাত ঠান্ডা হয়ে গেল। তার মনে হলো এখানেই সব শেষ হয়ে যাবে। তার মায়ের মুখ মনে পড়ল, বাবার কাশি, ঘরের ভাঙা ছাদ। সে চোখ বন্ধ করে নিল। হে ভগবান, শুধু একটা সুযোগ। ট্রেন ধীরে ধীরে প্ল্যাটফর্মে ঢুকতে লাগল। টিটি একটা গভীর শ্বাস নিল, আর ঠিক সেই মুহূর্তে হঠাৎ বলল, থামো, এখন কেউ নামবে না। টিটির আওয়াজ এত কঠিন ছিল যে রেলওয়ে পুলিশও সেখানে থমকে গেল। ট্রেন প্ল্যাটফর্মে থেমে গিয়েছিল। লোকেরা নামতে উঠতে লাগল, কিন্তু সেই ছোট্ট অংশে অদ্ভুত নীরবতা ছড়িয়ে পড়ল। রাহুল আস্তে চোখ খুলল। তার মনে হলো হয়তো ভুল শুনেছে।
টিটি, যার ব্যাজে প্রিয়া শর্মা লেখা ছিল, কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল। তার নজর রাহুলের ওপর নয়, বরং তার ব্যাগের ওপর স্থির ছিল। ব্যাগ আবার খোলো। সে শান্ত কিন্তু আদেশময় স্বরে বলল। রাহুলের হাত কাঁপল। সে ব্যাগ খুলল। বই, নোটস, একটা পুরনো ডায়েরি, সব সামনে এসে গেল। প্রিয়া নিজে এগিয়ে একটা বই তুলে নিল। তার ভিতর ছোট ছোট অক্ষরে ভরা নোটস ছিল। কিনারায় পেন্সিলে লেখা প্রশ্ন, জায়গায় জায়গায় মোড়া পাতা। এটা কোনো দেখানোর জন্য পড়া বই ছিল না। এটা এমন কারো ছিল যে প্রত্যেক শব্দের সঙ্গে লড়াই করেছে। তারপর তার নজর সেই পুরনো লিফাফায় পড়ল। সে সেটা তুলে নিল। এটা কি? রাহুল ঘাবড়ে গেল। ম্যাডাম, ওটা মায়ের চিঠি। প্রিয়া কয়েক মুহূর্ত তাকে দেখল, তারপর আস্তে লিফাফা খুলে দিল। ভিতরে হলুদ হয়ে যাওয়া কাগজে টেরে মেরে অক্ষরে লেখা ছিল, বাবা, আমরা পড়তে লিখতে জানি না, কিন্তু এটুকু জানি যে তুই হেরে গেলে আমরা জীবিত থেকে মরে যাব। তুই ভয় পাস না, ভগবান তোর সঙ্গে আছে। প্রিয়ার আঙুল হালকা কেঁপে উঠল। সে তাড়াতাড়ি কাগজ ফিরিয়ে রাখল, যেন কারো ব্যক্তিগত দুনিয়ায় বেশি সময় থাকা ঠিক না। কামরায় বসা লোকেরা এখন চুপ ছিল। কারো কাছে বলার কিছু ছিল না। প্রিয়া আসতে জিজ্ঞেস করল, ঘরে আর কে আছে? মা আর অসুস্থ বাবা। রাহুল জবাব দিল। কে রোজগার করে? মা অন্যের ঘরে কাজ করে। সে মাথা নিচু করে নিল। এই জবাব দেওয়া তাকে সবচেয়ে কঠিন লাগত। প্রিয়া কয়েক সেকেন্ড একদম স্থির দাঁড়িয়ে রইল। তার মুখে কঠোরতা এখনও ছিল, কিন্তু চোখে হালকা আর্দ্রতা নেমে এসেছিল। রেলওয়ে পুলিশ আবার বলল, ম্যাডাম, ট্রেন চলতে যাচ্ছে, সিদ্ধান্ত নিন। বাইরে সিটি বেজে গিয়েছিল। প্রিয়া জানালা দিয়ে বাইরে তাকাল। প্ল্যাটফর্ম ধীরে ধীরে পিছনে সরতে লাগল। সে চোখ বন্ধ করল, যেন ভিতরে কোনো লড়াই চলছে। তারপর হঠাৎ সে নিজের পকেট থেকে পার্স বের করল। রাহুল চমকে তার দিকে তাকাল। সে টিকিট বুক করার স্টাফকে ইশারা করল, যে কাছের কামরায় ছিল। কয়েক সেকেন্ড পর সে এলো। প্রিয়া কোনো নাটক ছাড়া বলল, দিল্লি পর্যন্ত টিকিট বানিয়ে দিন, জেনারেল। স্টাফ জিজ্ঞেস করল, প্যাসেঞ্জার? প্রিয়া শুধু মাথা দিয়ে রাহুলের দিকে ইশারা করল। রাহুল বুঝতেই পারল না কি হচ্ছে। ম্যাডাম, না, ও বলছিল যে। প্রিয়া কঠোরভাবে বলল, চুপ থাকো। তার আওয়াজে ধমক ছিল, কিন্তু তাতে দয়া লুকানো ছিল। টিকিট বানানো হলো। প্রিয়া নিজের টাকা দিয়ে টিকিট রাহুলের দিকে এগিয়ে দিল। রাহুলের হাত এগোচ্ছিল না। নাও, সে বলল। রাহুলের চোখ থেকে জল ঝরে পড়ল। সে কাঁপা হাতে টিকিট নিল, যেন খুব দামি কিছু ধরছে। কামরায় বসা কয়েকজন নজর ফিরিয়ে নিল। যারা এতক্ষণ তার মজা করছিল, তারা এখন অস্বস্তিতে পড়ে গেল। প্রিয়া ব্যাগ থেকে পানির বোতল বের করে তার দিকে এগিয়ে দিল। পানি খেয়ে নাও, মুখ দেখো তোমার। রাহুল বোতল ধরল। তার হাত এখনও কাঁপছিল। ধন্যবাদ ম্যাডাম। তার আওয়াজ খুব আস্তে ছিল। প্রিয়া সোজা তার চোখে চোখ রেখে বলল, আমাকে ধন্যবাদ দিও না, শুধু পাশ হয়ে যাও। এটা শুনে রাহুলের গলা ভরে এলো। সে কিছু বলতে পারল না। কয়েক সেকেন্ড পর প্রিয়া আস্তে স্বরে যোগ করল, আর যদি সত্যি অফিসার হয়ে যাও, তাহলে কোনো গরিবকে নিয়মের নামে ভাঙো না। ট্রেন এখন পুরো গতি তুলে ফেলেছিল। বাইরে অন্ধকার গাঢ় হতে লাগল। রাহুল সিটের কোণে বসে গেল। টিকিটকে মুঠোয় শক্ত করে ধরে রেখেছে, যেন ভয় হয় এই স্বপ্নও কোথাও হারিয়ে না যায়। প্রিয়া ঘুরে যেতে লাগল, কিন্তু এক মুহূর্তের জন্য থামল। সে পিছনে ফিরে তাকাল। সেই ছেলে মাথা নিচু করে চুপচাপ কাঁদছিল বিনা আওয়াজে। তার চোখে সেই দুঃখ ছিল, যার সে নিজে কখনো জীবন কাটিয়েছে। প্রিয়া নজর ফিরিয়ে নিল, আর এগিয়ে গেল। কিন্তু সেই রাতে ট্রেনের শোরের মাঝে দুজনের জীবনের দিক বদলে গিয়েছিল। একজনকে মানজিলের আশা মিলেছিল, আর অন্যজনকে নিজের মানবতা ফিরে পেয়েছিল। রাহুল প্রথমবার অনুভব করল যে হয়তো ভগবান সত্যি কোনো না কোনো রূপে সাহায্য পাঠিয়ে দেয়। সে টিকিটকে বুকে জড়িয়ে বসে রইল, যেন এটা শুধু কাগজ নয়, তার পুরো জীবন। তাকে জানা ছিল না যে এই দেখা এখানেই শেষ হবে না, কারণ কিছু সম্পর্ক নামে তৈরি হয় না, একটা সিদ্ধান্তে তৈরি হয়ে যায়। বন্ধুরা, পরের দিন দিল্লি স্টেশনে ট্রেন সকাল সকাল পৌঁছাল। ঠান্ডা হাওয়ায় ভিড়ের শোর মিশে গিয়েছিল। লোকেরা তাড়াতাড়ি নামছিল, যেন সবাইকে কোথাও খুব জরুরি পৌঁছাতে হবে। রাহুলও ধীরে ধীরে নিচে নামল। রাতভর সে ঠিকমতো ঘুমায়নি। সিটের কোণে বসে বসে সে শুধু টিকিট ধরে রেখেছিল, যেন ওটাই তার ভরসা। প্ল্যাটফর্মে পা রাখতেই তার অনুভূতি হল সে সত্যি দিল্লি এসে গেছে। কিন্তু পরের মুহূর্তেই তার বুকে ভয় ভরে গেল। এই শহর তার গ্রামের মতো নয়। এখানে কেউ তাকে চেনে না, কেউ অপেক্ষা করছে না, আর তার কাছে থাকার জায়গাও নেই। সে পকেট হাতড়াল, খালি। ব্যাগ খুলল, শুধু বই আর কাপড়। কয়েক সেকেন্ডের জন্য সে ভিড়ের মাঝে একদম একা দাঁড়িয়ে রইল। তখন পিছন থেকে সেই চেনা আওয়াজ এলো, পরীক্ষার সেন্টার কোথায়? রাহুল ঘুরে দেখল।
প্রিয়া দাঁড়িয়েছিল। এখন সে ডিউটির কঠিন টিটি লাগছিল না, শুধু একটা ক্লান্ত মেয়ে যে পুরো রাত কাজ করেছে। রাহুল একটু ঘাবড়ে গেল। ম্যাডাম, এখন দেখতে হবে, ঠিকানা লেখা আছে আমার কাছে। সে ব্যাগ থেকে অ্যাডমিট কার্ড বের করে দেখালো। প্রিয়া কার্ডটা মন দিয়ে পড়ল, তারপর বলল, এখান থেকে অনেক দূর, একা পৌঁছাতে পারবে? রাহুল চুপ রইল। সত্যি কথা এটা যে তার দিল্লির মানচিত্রও জানা ছিল না। প্রিয়া তার চুপ থাকা বুঝে নিল। ঠিক আছে, বাইরে চলো, সে বলল। দুজনে স্টেশনের বাইরে এলো। রাস্তায় অটো, বাস আর লোকের স্রোত ছিল। রাহুল সব দেখে আরও ঘাবড়ে গেল। প্রিয়া একটা অটো থামালো। একে এই ঠিকানায় ছেড়ে দাও, সে ড্রাইভারকে বলল। রাহুল তাড়াতাড়ি বলল, না ম্যাডাম, আমার কাছে টাকা নেই। প্রিয়া ড্রাইভারকে টাকা দিয়ে দিল। এখন তর্ক করো না, সে কঠোরভাবে বলল। রাহুলের চোখ আবার ভরে এলো। তাকে বুঝতে পারছিল না যে একটা অচেনা তার জন্য এত কেন করছে। অটোয় বসার সময় সে আসতে বলল, আমি আপনার টাকা ফিরিয়ে দেব, পাক্কা। প্রিয়া হালকা হাসল। পাস হয়ে যাও, ওটাই যথেষ্ট। অটো চলে গেল। রাহুল পিছনে ফিরে দেখতে থাকল। প্রিয়া সেখানেই দাঁড়িয়েছিল। ভিড়ে ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর অটো একটা সস্তা লজের সামনে থামল। ড্রাইভার বলল, এখানেই কাছাকাছি সেন্টারও আছে। রাহুল ভিতরে গেল। মালিক ভাড়া বলতেই তার পা থেকে মাটি সরে গেল। একদিনের এত? সে চুপচাপ বাইরে এলো। টাকা তো ছিলই না। সে রাস্তার ধারে বসে পড়ল। ব্যাগ কোলে রেখেছে, চোখে ক্লান্তি আর ভয়। তখন পিছন থেকে কেউ ডাকল। ঘর মিলল না। রাহুল চমকে দেখল প্রিয়া আবার তার সামনে দাঁড়িয়ে। ম্যাডাম, আপনি? ও হতবাক হয়ে গেল। প্রিয়া সোজা জবাব দিল, ডিউটি শেষ ছিল, ভাবলাম দেখি পৌঁছে গেছে কিনা। রাহুল কিছু বলতে পারল না। প্রিয়া লজওয়ালার সঙ্গে কথা বলল। কিছুক্ষণ পর মালিক মাথা নাড়ল আর বলল, ঠিক আছে, একদিনের জন্য দিয়ে দিই। রাহুল বুঝে গেল সে আবার টাকা দিয়েছে। ম্যাডাম, আপনি এত কেন করছেন? তার আওয়াজ কাঁপছিল। প্রিয়া কয়েক মুহূর্ত চুপ রইল, তারপর আসতে বলল, কারণ যদি সেই দিন কেউ আমার সাহায্য করত তাহলে হয়তো আমার বাবা জীবিত থাকত। রাহুল স্তব্ধ হয়ে গেল। প্রিয়া প্রথমবার নিজের কথা বলল। তিনিও অসুস্থ ছিলেন, চিকিৎসার টাকা ছিল না, আমি কিছু করতে পারিনি। তার চোখ নম হয়ে গেল, কিন্তু সে তৎক্ষণাৎ নজর ফিরিয়ে নিল। যাও, বিশ্রাম করো, কাল পরীক্ষা আছে। রাহুল ঘরে চলে গেল, কিন্তু দরজা বন্ধ করার সময় দেখল প্রিয়া এখনও সেখানে দাঁড়িয়ে, যেন নিশ্চিত করছে যে সে নিরাপদের আছে। ঘর ছোট ছিল, কিন্তু তার জন্য কোনো প্রাসাদের চেয়ে কম ছিল না। সে ব্যাগ রাখল, পানি খেল আর বিছানায় বসে গেল। তার মায়ের চিঠি মনে পড়ল। সে সেটা বের করে পড়ল। জল নিজে নিজে ঝরতে লাগল। আমি হারতে পারি না, সে নিজেকে বলল। রাতভর সে পড়তে থাকল। চোখে ঘুম ছিল, কিন্তু স্বপ্ন তার চেয়ে বড় ছিল। সকালে যখন সে সেন্টারে পৌঁছল, তখন সেখানে হাজার হাজার ছাত্র ছিল। পরিষ্কার কাপড়, আত্মবিশ্বাস ভরা মুখ, দামি ব্যাগ। রাহুল নিজের ঘষা জুতোর দিকে তাকাল, তারপর মাথা তুলে গেটের দিকে এগিয়ে গেল। তাকে হঠাৎ প্রিয়ার কথা মনে পড়ল। পাস হয়ে যাও, ওটাই যথেষ্ট। সে গভীর শ্বাস নিল আর পরীক্ষা ভবনের ভিতর চলে গেল। তাকে জানা ছিল না যে বাইরে দাঁড়ানো ভিড়ে কেউ চুপচাপ তাকে যেতে দেখছে। প্রিয়া দূরে দাঁড়িয়েছিল। সে কিছু বলেনি, শুধু হাত জোড় করে মনে মনে প্রার্থনা করল, ভগবান, একে জিততে দাও। কারণ এখন এটা শুধু সেই ছেলের লড়াই আর ছিল না, এটা তার নিজের অসম্পূর্ণ বিশ্বাসের লড়াইও হয়ে গিয়েছিল। বন্ধুরা, ৩ ঘন্টা পর পরীক্ষা শেষ হল। সেন্টারের বাইরে ভিড় উমড়ে এলো। কেউ প্রশ্ন নিয়ে আলোচনা করছিল, কেউ হতাশ ছিল, কেউ স্বস্তি পাচ্ছিল। রাহুল ধীরে ধীরে বাইরে বেরোল। তার মুখে ক্লান্তি ছিল, কিন্তু চোখেই শান্তি ছিল। সে পুরো শক্তি লাগিয়ে দিয়েছিল। গেটের বাইরে এসে সে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে রইল। এখন সামনে কি? বাড়ি ফিরতে হবে। সেই গরিবী, সেই অপেক্ষা। তখন তার নজর রাস্তার ওপারে পড়ল। প্রিয়া দাঁড়িয়েছিল, সাধারণ কাপড়ে, বিনা ইউনিফর্মে, কিন্তু সেই কঠিন মুখ আর সেই গভীর চোখ। রাহুল কয়েক সেকেন্ড তাকে দেখতেই থাকল, যেন বিশ্বাস হচ্ছে না। সে ধীরে ধীরে তার কাছে গেল। ম্যাডাম, আপনি এখানে? প্রিয়া হালকা হাসির সঙ্গে বলল, ডিউটি ছিল না, শুধু এমনি। দুজনে কয়েক মুহূর্ত চুপ রইল। তারপর প্রিয়া জিজ্ঞেস করল, পেপার কেমন হলো? রাহুল গভীর শ্বাস নিল। যতটা পড়া ছিল সব লিখে এসেছি। প্রিয়ার চোখে স্বস্তি ঝলকে উঠল। ভালো আছে, সে বলল। এখন বাড়ি যাও আর অপেক্ষা করো। রাহুল মাথা নিচু করে বলল, আপনার ধন্যবাদ। যদি আপনি না থাকতেন তাহলে আমি এখান পর্যন্ত পৌঁছাতে পারতাম না। প্রিয়া তৎক্ষণাৎ বলল, ধন্যবাদ বলো না, অদ্ভুত লাগে। কিছুক্ষণ পর সে আস্তে জিজ্ঞেস করল, ঘরে ফোন আছে? না, প্রতিবেশীর ওখানে আছে। প্রিয়া নিজের ব্যাগ থেকে একটা ছোট্ট কাগজ বের করে তার উপর নম্বর লিখে দিল। রেজাল্ট এলে বলে দিও। শুধু এইটুকু।
রাহুল কাগজটা এমনভাবে ধরল যেন খুব দামি জিনিস। তারপর সে ঘুরল, কয়েক পা চলল, তারপর হঠাৎ থেমে গেল। ম্যাডাম, সে পিছনে ফিরে বলল, যদি আমি পাশ হয়ে যাই তাহলে সবার আগে আপনাকেই বলবো। প্রিয়া কিছু বলল না, শুধু হালকা মাথা নাড়ল। সেই দিনের পর দুজনে আলাদা হয়ে গেল। সময় ধীরে ধীরে কেটে গেল। গ্রামে জীবন আবার সেই পুরনো ছন্দে চলতে লাগল। সংগ্রাম, অসুখ, অপেক্ষা। প্রতিদিন রাহুল ডাকিয়ের পথ চেয়ে থাকত। প্রত্যেক আওয়াজে বুক ধরফর করে উঠত। তারপর এক সকালে ডাকিয়ে এলো। আরে রাহুল, বড় লিফাফা এসেছে। রাহুলের হাত কাঁপতে লাগল। সে লিফাফা খুলল। কয়েক সেকেন্ড সে শুধু কাগজ দেখতে থাকল। তারপর তার চোখ থেকে জল বয়ে গেল। সে মাটিতে বসে পড়ল। সে আইপিএস পরীক্ষা পাশ করে ফেলেছে। ঘরে প্রথমবার খুশির শোর বেজে উঠল। মা কাঁদছিলেন, বাবার চোখে চমক ফিরে এসেছিল। কিন্তু সেই সন্ধ্যায় রাহুল চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল। সে সোজা স্টেশনে পৌঁছাল। তাকে কাউকে খুঁজতে হবে। অনেক ঘন্টা অপেক্ষার পর তার কানে সেই চেনা আওয়াজ এলো। টিকিট দেখান। প্রিয়ার সামনে দাঁড়িয়েছিল। এবার রাহুল হাসল। এবার টিকিট আমার কাছে আছে। সে পকেট থেকে টিকিট বের করে দেখালো। প্রিয়া তাকে চিনে ফেলল। তার চোখ বড় বড় হয়ে গেল। তুমি? রাহুল আস্তে বলল, আমি পাশ হয়ে গেছি ম্যাডাম। প্রিয়া কয়েক মুহূর্ত তাকে দেখতে থাকল, যেন কথা ভুলে গেছে। তারপর তার চোখ ভরে এলো। আমার জানা ছিল, সে আস্তে বলল। দুজনে প্ল্যাটফর্মের কিনারায় বসে গেল। রাহুল বলল, আজ আমি এখানে অফিসার হয়ে আসিনি। সেই ছেলের মতো এসেছি যাকে আপনি নামতে দেননি। প্রিয়া চুপ রইল। কিছুক্ষণ পর সে আস্তে বলল, এখন তোমার দুনিয়া আলাদা, আমার আলাদা। রাহুল তৎক্ষণাৎ জবাব দিল, আমার দুনিয়া সেই দিন বদলে গিয়েছিল যখন আপনি আমার হাত ছাড়েননি। প্রিয়া তার দিকে তাকাল। তার চোখে ভয় ছিল, হয়তো আশা করার ভয়। রাহুল আস্তে আস্তে বলল, আমি অনেক ভেবেছি, যদি সেদিন আপনি না থাকতেন তাহলে আমি কিছুই হতাম না। আর আজ যা আছি তাতে আপনার অংশ সবচেয়ে বড়। সে প্রথমবার তার হাত ধরে নিল। প্রিয়াজি, কি আপনি আমার জীবনে চিরকাল থাকবেন? প্রিয়ার হাত কেঁপে উঠল। আমি আমি একটা সাধারণ টিটি, সে ভাঙা আওয়াজে বলল। তুমি আইপিএস হয়ে গেছ। রাহুল হাসল। আমার সবচেয়ে বড় পোস্ট ওই, যে আমাকে পড়তে দেয়নি। প্রিয়ার চোখ থেকে জল বয়ে গেল। সে প্রথমবার নিজেকে থামানো ছেড়ে দিল। কয়েক মাস পর সেই গ্রাম রামপুরে, যেখানে একসময় লোকে হাসত, আজ বিয়ের শাক বাজছে। গ্রামবাসীরা হতবাক। এক আইপিএস অফিসার তার বউ করে এক টিটিকে ঘরে নিয়ে আসছে। মণ্ডপে বসা রাহুল যখন প্রিয়ার মাঙে সিঁদুর ভরল, তখন সরস্বতী দেবীর চোখ থেকে জল থামছিল না। রামলাল কাঁপা হাতে দুজনকে আশীর্বাদ দিলেন। প্রিয়া ঝুঁকে তাদের পা ছুঁল। প্রথমবার তার মনে হল, হয়তো এখন তারও ঘর আছে। রাহুল আস্তে বলল, সেই দিন ট্রেনে আপনি আমাকে মঞ্জিল পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন। আজ থেকে আমরা দুজনে একসঙ্গে চলব। প্রিয়া জল ভরা হাসির সঙ্গে মাথা নাড়ল। কারণ কখনো কখনো জীবন পাতালে নয়, কোনো মানুষের সঙ্গে চলায় সঠিক পথে আসে। আর সেই দিন সত্যি মনে হচ্ছিল যেন মানবতা হারতে পারে না, যদি কেউ একটা দিল থেকে সিদ্ধান্ত নেয়। বন্ধুরা, কারো সাহায্য করতে ধনী হওয়া জরুরি নয়, শুধু দিল বড় হওয়া চাই। একটা ছোট্ট সঠিক সিদ্ধান্ত কারো পুরো জীবন বদলে দিতে পারে। আর সেই মানুষ একদিন তোমার খুশির কারণও হয়ে উঠতে পারে। কিন্তু যদি তুমি প্রিয়ার জায়গায় থাকতে, তাহলে কি নিয়ম মেনে রাহুলকে ট্রেন থেকে নামিয়ে দিতে, নাকি মানবতা দেখিয়ে তার সাহায্য করতে, যাতে তার স্বপ্ন ভেঙে না যায়? তোমার মতে সঠিক সিদ্ধান্ত কি হতো, নিয়ম না মানবতা? কমেন্টে অবশ্যই বলো, তুমি কি করতে? তোমার একটা মতামত অন্য কাউকে সঠিক চিন্তা দিতে পারে। আর যদি এই গল্প তোমার দিল ছুঁয়ে যায়, তাহলে ভিডিওকে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করো। পরের গল্পে দেখা হবে, ততক্ষণ নিজের খেয়াল রেখো।